এসএসসি লেভেলে আমি যখন পড়তাম তখন আমার সবচেয়ে মাথায় একটা প্রশ্ন কুরে কুরে খাইতো যে এই হচ্ছে ভাই একটা কোষ, কোষের ভিতরে একটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের ভিতরে 46টা কোষ, এটা কিভাবে 23টায় রূপান্তরিত হয়? এমন কোন প্রক্রিয়া আছে? দেখো, এই হচ্ছে একটা কোষ, সেই কোষের ভিতরে একটা থাকে নিউক্লিয়াস। এখন এই নিউক্লিয়াসটা ভাগ হয়ে যায় মিওসিস অন প্রক্রিয়ায়, হয়ে দুই সাইডে দুইটা কোষ ও দুইটা নিউক্লিয়াস তৈরি করে। এটা হচ্ছে মিওসিস অন চলে গেল আমাদের জীবন থেকে। মানে এই মিওসিস টুতে গিয়ে কি করবে জানো? এইটাকে যদি আমি বলি ক নাম্বার নিউক্লিয়াস, আর এটাকে যদি বলি খ নাম্বার নিউক্লিয়াস, এই ক নাম্বার নিউক্লিয়াস আবার মিওসিস টুতে গিয়ে ও দুইটা নিউক্লিয়াস পাশাপাশি আবার তৈরি করে ফেলবে। আর এই যে খ নাম্বার নিউক্লিয়াস, ও নিজে দুইটা নিউক্লিয়াসে পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো এখানে একটা স্পার্ম, একটা স্পার্ম, একটা স্পার্ম আর একটা স্পার্ম, টোটাল কয়টা হলো? 4টা স্পার্ম। এখনো কিন্তু সাইটোকাইনেসিস হয়নি, অর্থাৎ সাইটোপ্লাজমের বিভাজন হয়নি। যেই 4টা নিউক্লিয়াস রূপান্তরিত করে ফেলাইছে, সেই মাঝখান থেকে এরকম ভাগ হয়ে 1 নাম্বার কোষ, 2 নাম্বার কোষ, 3 নাম্বার কোষ, 4 নাম্বার কোষ। তার মানে তোমার একটা দেহকোষ 4টা স্পার্ম সেলকে জন্ম দিতে পারে বা অপত্য কোষকে জন্ম দিতে পারে। এইটা হচ্ছে বেসিক থিং। এখন ওই যে মিওসিস অন পর্যায়ে 46টা থেকে 23টায় রূপান্তরিত হয়, সেই প্রক্রিয়াটা এখন আমরা পড়ছি, এখন মিওসিস টুতে যায়নি। হ্যাঁ, টাকা আইছে, পড়তে হয়, টাকা আইছে। হ্যাঁ, দেখো প্যাকেজ মানে মোটা, তার মানে এইখানকে যে প্যাঁচানো তন্তুগুলো ছিল সেগুলো এখন মোটা আকৃতি ধারণ করবে, মানে এক্স আকৃতি ধারণ করবে। আর টিন মানে থ্রেড, তাহলে সুতাটা কেমন মোটা মোটা সুতা, তার মানে ক্রোমোজোম আকৃতি। তাহলে দেখো এই উপপর্যায়ে ক্রোমোজোমগুলো আরো খাটো মোটা হয়, কারণ প্যাকাইটিন দশা। পরীক্ষা যদি আসে যে প্রোফেস উপদশায় কোন শ্রেণী বিভাগে মোটা খাটো মোটা হয়, কারণ প্যাকাই মানে মোটা, তাহলে বুঝতে পারছো এটার নাম কি হবে। দেখো এই দশায় সর্বপ্রথম বাইভ্যালেন্ট প্রতিটি ক্রোমোজোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্য ক্রোমাটিডে বিভক্ত হয়। তার আগে একটু আবার চলো বাইভ্যালেন্টটা রিভিউ করে আসি। বাইভ্যালেন্ট কি জিনিস? আমাদের দেহে যে 46টা ক্রোমোজোম থাকে, সেই 46টা ক্রোমোজোমগুলো কিন্তু জাইগোটিন দশায় বাইভ্যালেন্ট তৈরি হয়। তার মানে এখান থেকে একটা ক্রোমোজোম, আর এখান থেকে আর একটা ক্রোমোজোম, অর্থাৎ দুইটা ক্রোমোজোম যখন পাশাপাশি অবস্থান নিয়ে নেয়, তখন এই জোড় সৃষ্টিকে বলবো আমরা সিনাপসিস, আর এই জোড়কে বলবো আমরা বাইভ্যালেন্ট। বাই মানে দুই, ভ্যালেন্ট মানে জোড়, তার মানে দুইটা ক্রোমোজোমের পাশাপাশি অবস্থান এর অংশকে বলবো আমরা বাইভ্যালেন্ট। এখন প্যাকাইটিন উপদেশে বলছে যে অনুদৈর্ঘ্য বরাবর দুটি ক্রোমাটিড বিভক্ত হয়। কারণ বাইভ্যালেন্টে কয়টা ক্রোমোজোম থাকে? উত্তর হবে দুইটা, একটা ক্রোমোজোম, আর এখানে আবার সেন্ট্রোমিয়ার, আবার একটা ক্রোমোজোম। তাহলে এইটাকে বলবো বাইভ্যালেন্ট। বাই মানে দুই, তাহলে দুইটা ক্রোমোজোম ভ্যালেন্ট অবস্থায় থাকবে, ভ্যালেন্ট মানে কি জোড় অবস্থায়। এখন এটাকে বলি আমি ক নাম্বার ক্রোমোজোম, এটাকে বলি খ নাম্বার ক্রোমোজোম। তো আদি অবস্থায় ক্রোমোজোমের জাস্ট একটাই মাত্র ক্রোমাটিড থাকে। এই ক নাম্বার ক্রোমোজোমকে তুমি জিজ্ঞেস করে এই তোর ক্রোমাটিড কয়টা, ও বলবে একটা। এখন এই একটা ক নাম্বার ক্রোমোজোমের এই প্যাকাইটিন উপদশায় এসে কি করে জানো? এই যে ক নাম্বার ক্রোমোজোমের যে উপরের বাহুটা আছে, এই উপরের বাহুটা ডাবলে হয়ে যায়, এই যে ডাবল হয়ে গেল। আর যে নিচের বাহুটা আছে না, এটাও এরকম ডাবল হয়ে এরকম আকৃতি ধারণ করে। তাহলে আমি বলতে পারি যে বাইভ্যালেন্ট মানে এইটা, ক খ। বাইভ্যালেন্টের প্রতিটি বলতে ক নাম্বার, প্রতিটি ক্রোমোজোম ক্রোমাটিড বিভক্ত হয়ে 4টা বাহুতে রূপান্তরিত হয়। এই 4টা বাহুতে রূপান্তরিত হয় কোন দশায়? উত্তর হবে প্যাকাইটিন। এই 4টা উপদশায় তৈরির নামই কি? টেট্রাড। আর টেট্রা গ্রিক শব্দ, যেটার অর্থ হচ্ছে 4, তার মানে 4টা বাহু তৈরি করবে, তাই না? ভালো করে খেয়াল রাখো, আমি আবার বলি, প্রতিটি বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ার ব্যতীত বাহুদ্বয় ভাগ হয়ে 4টা বাহু তৈরি করে, এই প্রক্রিয়ার নামই হচ্ছে টেট্রাড। দেখো সেই কথাটা বলছি, সর্বপ্রথম বাইভ্যালেন্টের সেন্ট্রোমিয়ার এবং 4টি ক্রোমাটিড থাকে, এই অবস্থাকে বলে টেট্রাড। হ্যাঁ বলো। হুম, না সেন্ট্রোমিয়ার তো মাঝখানে আছে, তাই না? তার এই হচ্ছে
সিঙ্গেল ক্রোমোজোম ছিল, তো এই ক্রোমোজোমে এই যে মাঝখান থেকে একটা করে ভাগ হয়ে গেল, তো সেন্ট্রোমিয়ার তো এখানে ভাগ হওয়ার দরকার নেই, সেন্ট্রোমিয়ার ওখানে থাকবে, তার মানে এরকম আকৃতির একটা দশায় প্রাপ্ত হয়। এই দেখো, বাইভ্যালেন্টের প্রতিটি ক্রোমোজোম 4টা করে বাহু তৈরি হয়ে গেছে, তাহলে টোটাল হয়েছে 8টা না? এই যে, তাহলে এই প্রতিটা ক্রোমোজোম দেখো 4টা করে বাহু তৈরি করেছে, এই অবস্থার নাম কি? টেট্রাড। সেন্ট্রোমিয়ার কিন্তু মানে যেখানে থাকার কথা সেখানে আছে। তাহলে 4টি ক্রোমাটিড তৈরি হয়, যেটাকে অবস্থা বলা হয় টেট্রাড। বুঝছো? তাহলে প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোজোম 2টি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয়। তার মানে বাইভ্যালেন্টের 2টি করে ক্রোমাটিড, দেখো এ একটা ক্রোমাটিড আর এ একটা ক্রোমাটিড। কিন্তু প্যাকাইটিন উপদেশে এই একটা ক্রোমাটিডগুলো আবার বিভক্ত হয়ে 4টা জিনিসে তৈরি হয়, তাই না? এখন বাইভ্যালেন্ট মানে কি? 2টা ক্রোমোজোম পাশাপাশি, 2টা ক্রোমোজোম পাশাপাশি। তো এটা ভাগ হয়ে কিন্তু 2টা বাহু তৈরি করেছে এই সাইডে, আর এই সাইডের যে বাহুটা ছিল এটা কিন্তু আবার 2টা ভাগে ভাগ হয়েছে। এটাও ঠিক একই রকম, নিচের বাহুটাও এরকম 2টা বাহুতে রূপান্তরিত হবে। এখন এইটা 1 নাম্বার, এইটা কিন্তু 2 নাম্বার। তো এরা কিন্তু পরস্পর ভাই ভাই, তাই না? তাহলে এরা সিস্টার ক্রোমাটিড। এখন ভাবি বলো তো, এই যে 1 নাম্বার ক্রোমোজোমটা আর এটা তো 2 নাম্বার ক্রোমোজোম, তো 1 নাম্বার ক্রোমোজোমে ক্রোমাটিড কয়টা? উত্তর হবে 2টা। তো এইখান থেকে এই ক্রোমাটিডকে তুমি জিজ্ঞাসা করো তোমার ভাই কোনটা, ও বলবে আর পাশের ভাই এটা আমার। তাহলে এরা পরস্পর একই ক্রোমোজোমের 2টা পাশাপাশি ক্রোমাটিডকে বলবো সিস্টার ক্রোমাটিড। মনে থাকবে? আর 1 নাম্বার ক্রোমোজোমের একটা ক্রোমাটিড আর 2 নাম্বার ক্রোমোজোমের একটা ক্রোমাটিড, এরা পরস্পরের কি জানো? নন সিস্টার ক্রোমাটিড। মানে এরা আলাদা ভাই বোন, সৎ ভাই বোন। আর যদি 1 নাম্বার ক্রোমোজোমের 2টা ক্রোমাটিডকে পরস্পরের কি বলা হয়? সিস্টার ক্রোমাটিড। আর আলাদা 2টা ক্রোমোজোমের ক্রোমাটিড দ্বয় একে অপরের কি বলা হয়? নন সিস্টার ক্রোমাটিড। মনে থাকে যেন এই কথাটা। তাহলে দেখো, একই ক্রোমোজোমের 2টি ক্রোমাটিড সিস্টার ক্রোমাটিড বলে। সিস্টার মানে বোন বা পরস্পর সম্পর্ক, সহোদর। একই জোড়ার ভিন্ন ক্রোমোজোমের ক্রোমাটিডকে, তাহলে ভিন্ন ক্রোমোজোমের জোড়াকে আমরা বলবো নন সিস্টার ক্রোমাটিড। নন মানে কি? দেখো, এ পর্যায়ের শেষ দিকে বাইভ্যালেন্টের যে কোনো 2টি নন সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একে অপরের সাথে জোড়া লাগে। এখন এই জোড়া লাগলে একটা এক্স আকৃতির অবস্থার সৃষ্টি হয়, যেটাকে বলবো আমরা কায়াজমা। এবং কায়াজমাটা, এই কায়াজমা সৃষ্টি হওয়াকে বলা হয় বহুবচনে কায়াজমাটা। অনেকগুলো যখন কায়াজমা সৃষ্টি হয় না, 46টা ক্রোমোজোম, ওই 46টা ক্রোমোজোমের ভিতরে প্রত্যেকটা 23টা করে জোড়া তৈরি করেছে, মানে এক সাইডে একটা ক্রোমোজোম, এই সাইডে একটা ক্রোমোজোম। হ্যাঁ হাবিব বলো। আচ্ছা দিচ্ছি। দেখো, এখানে একটু খেয়াল রাখো এই চিত্রটা। আমি যদি এই 1 নাম্বার ক্রোমোজোম তো এইটা, তাই না? আর এটা 2 নাম্বার ক্রোমোজোম। তাহলে 1 নাম্বার ক্রোমোজোমে এই যে 2টা বাহু পরস্পরের বলবো আমরা সিস্টার ক্রোমাটিড। কিন্তু এইখান থেকে একটা সাদা ক্রোমাটিড আর এখান থেকে একটা কালো ক্রোমাটিড, মানে 2 নাম্বার ক্রোমোজোমের কালো প্রান্ত, এরা পরস্পরের নন সিস্টার। মানে তোমরা দুইজন পাশাপাশি দাঁড়ায় আছো, তোমার হাত কয়টা? 2টা না? তাহলে তোমার হাত 2টা, আর তোমার প্রেমিকা হচ্ছে এখানে যা দাঁড়ায় আছে, তার হাতও কিন্তু 2টা। এখন তোমার হাত তোমার পরস্পরের হাতকে বলবো তোমার হাত, হাবিবের হাত প্লাস হাবিবের হাত মিলে হয় সিস্টার ক্রোমাটিড। এখন তোমার একটা হাত, তুমি গার্লফ্রেন্ডের হাত ধরিছো, তোমার হাত আর গার্লফ্রেন্ডের হাত পরস্পরের প্রতি নন সিস্টার। মনে থাকবে? তুমি মানে একটা ক্রোমোজোম, তোমার হাত 2টা, তার মানে তোমার ক্রোমাটিড 2টা। এবার বোঝা গেছে আশা করি। এখন দেখো, এই দশার শেষ দিকে দেখো, একটা মানে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তাই না? হয়ে এখানে একটা এক্স আকৃতি অবস্থান সৃষ্টি করেছে। দেখো এখানে একটা সিস্টার ক্রোমাটিড একটা নন সিস্টার ক্রোমাটিড দেখো এক্স আকৃতি সৃষ্টি করেছে। তো এক্স মানে কি? ক্রস না? তাহলে এইখানে কায়াজমাটা সৃষ্টি করেছে। এখন বলতে পারো ভাই, এই কালো ক্রোমোজোমটা আর এই সাদা ক্রোমোজোমটা কার কার? এটা তোমার পিতার আর এটা হচ্ছে মাতার। এরা পরস্পরের কি ক্রোমোজোম? হোমোলোগাস। আর এরা যে পরস্পরের সাথে যুক্ত হয়েছে, তো এটার নাম কি? বাইভ্যালেন্ট। এরা পরস্পরের সাথে যুক্ত হয়েছে কোন প্রক্রিয়ায়? সিনাপসিস প্রক্রিয়ায়।
যার প্রতিটি ক্রোমোজোম বিভক্ত হয়ে ক্রোমাটিড সৃষ্টি করেছে, এটা 4টা করে, যাকে বলা হয় টেট্রাড। তাহলে এই যে এক্স আকৃতির অবস্থা সৃষ্টি করলো নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একে অপরের সাথে, মানে তুমি তোমার বান্ধবীর গায়ে হাত দিছো বা বান্ধবীর হাত ধরেছো, তাহলে এখানে কিন্তু তুমি জোড় সৃষ্টি করেছো, তাই না? তাহলে ক্রস চিহ্নের মতো একটা জোড় সৃষ্টি হবে। এই জোড় সৃষ্টির নাম হচ্ছে কায়াজমা, যেটা শব্দের অর্থ হচ্ছে ক্রস। এখন এই জিকে দ্বারা কি বোঝায় জানো? জিকে মানে জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। না, ওয়ার্ড মিনিং ভেঙে দিয়েছে এটা। কায়াজমা মানে ক্রস, মনে থাকে জানো। তাহলে দেখো, নন সিস্টার ক্রোমাটিডের মতো পরস্পর অংশের বিনিময় হয়। মানে তোমার তোমার বান্ধবীর হাত ধরে তুমি তোমার বান্ধবীকে গিফট করেছো একটা কানের দুল বা নাকফুল, তাহলে এটাকে বলবো ক্রসিং ওভার। মানে তুমি তোমার বান্ধবীকে কোনো কিছু গিফট করেছো। এখন বলো তো, একটা রাস্তা আছে, তার উপর দিয়ে তুমি যদি হেঁটে যাও, তাহলে এখানে ক্রস সৃষ্টি হলো না? এক্স আকৃতির সৃষ্টি হলো না? তাহলে এটাকে বলে ক্রসিং ওভার। কোনো কোনো বাইভ্যালেন্ট বিশেষ করে যদি খাটো হয়, দেখো বাইভ্যালেন্ট বলতে এই যে জোড়াকে বোঝাচ্ছে। যদি এই দেখো এই জোড়াটা একদম খাটো, কিন্তু এইটা অনেক লম্বা, তার মানে এইখানে যে দুইটা ক্রোমোজোম আছে, এতে ক্রোমোজোমগুলোর অনেক জায়গায় এক্স আকৃতি সৃষ্টি করতে পারবে। মানে তোমার হাত যদি বেশি লম্বা হয়, তাহলে তুমি অনেক গার্লফ্রেন্ডের হাত ধরতে পারবা। আর তোমার হাত যদি বেড়ে হও বা খাটো হও, তাহলে তোমার গার্লফ্রেন্ডের হাত ধরতে পারবে না। তাই বলছে। আবার কোনো কোনো বাইভ্যালেন্ট যদি দীর্ঘ হয়, দেখো যদি খাটো হয় এখানে, তাহলেও কাজমা উৎপন্ন করতে পারে না। কিন্তু যদি কোনো কোনো বিশেষ করে লম্বা হয় ভীষণ ক্রোমাটিডগুলো বা ক্রোমোজোমগুলো, যদি নন সিস্টার ক্রোমাটিডগুলো, তাহলে একাধিক স্থানে এরকম কায়াজমা সৃষ্টি হতে পারে। এখন এই কায়াজমা সৃষ্টির কারণ কি জানো? ধরো এই পাশাপাশি দুইটা ক্রোমোজোম পাশাপাশি অবস্থান করতেছে, তাই না? তো দেখো এখানে একটা জোড় সৃষ্টি হয়েছে, এই যে স্থানটা, এইটাকে বলা হয় ক্রস চিহ্ন। তো তোমার বাপ আর মায়ের ক্রোমোজোম দ্বয় পরস্পরের সাথে এইভাবে জোড়া লাগার কারণ হচ্ছে, তোমার বাপের যে বৈশিষ্ট্যগুলো মায়ের ক্রোমোজোমের ভিতরে ঢুকে যায়, আর মায়ের যে বৈশিষ্ট্যগুলো বাপের ভিতরে ঢুকে যায়। তার মানে পরস্পরের অংশের বিনিময় ঘটে বিভিন্ন তথ্যের। তথ্য কি কি তথ্য? ডিএনএ তথ্য আছে না, এ টি জি সি, যে বেস সিকোয়েন্স গুলো আছে না, ওইগুলোর পরস্পরের রূপান্তর ঘটে বা অংশের বিনিময় ঘটে। এই অংশের বিনিময় ঘটার নামই হচ্ছে কি হওয়া? ক্রসিং ওভার ঘটা। কায়াজমা সৃষ্টির ফলে ক্রসিং ওভার হয়, যাতে ক্রোমোজোমের গুণগত পরিবর্তন হয়। মানে ওই ডিএনএ সিকোয়েন্সিং পরস্পরের সাথে একটু পরিবর্তন, বা কানের দুল, বা তুমি তোমার গার্লফ্রেন্ড তোমাকে ঘড়ি দিল আর তুমি তোমাকে মানে একটা এগ গিফট করলে, এরকম পরস্পরের বিনিময় করা, ওকে কিছু দেওয়া আর নিজে থেকে কিছু নেওয়া। তাহলে দেখো ওখানে কায়াজমা সৃষ্টি হয়েছে। এইখানে এই যে কায়াজমা, এই দেখো এখানে একটা এক্স আকৃতি সৃষ্টি করেছে। এক্স আকৃতি কিভাবে হয়েছে দেখো, এই যে আর এই পরস্পর এক্স আকৃতি ধারণ করে। এখানে দেখো এইটা কিন্তু খাটো ক্রোমোজোম, তাই এই দেখো এখানে কেবলমাত্র এক জায়গায় ক্রসিং ওভার ঘটেছে, আর এইখানে দেখো দুই জায়গায় ক্রসিং ওভার ঘটেছে। তার মানে বলতে পারি, যদি ক্রোমোজোম দ্বয় বা হোমোলোগাস ক্রোমোজোম যদি খাটো হয়, তাহলে ওরা পরস্পরকে কিছু বিনিময় করতে পারে না, বা এক স্থান বা হতেই পারে না, মানে পরস্পরের সাথে অংশের বিনিময়। দেখো এইখানে এবার আসা যাক ডিপ্লোটিন উপপর্যায়। দেখো এখানে ক্রোমোজোম দ্বয় পাশাপাশি অবস্থান করতেছে, ক্রোমোজোম দ্বয় পাশাপাশি অবস্থান করতেছে এবং সেন্ট্রোমিয়ারও কাছাকাছি, সেন্ট্রোমিয়ারও কাছাকাছি, এখানকার সেন্ট্রোমিয়ার। কিন্তু ডিপ্লোটিন উপপর্যায়ে দেখো সেন্ট্রোমিয়ার দ্বয় পরস্পরকে বিকর্ষিত করেছে। সেন্ট্রোমিয়ার কি করেছে? পরস্পরকে বিকর্ষিত করেছে, করে দেখো আস্তে আস্তে ভাগ হচ্ছে। তার মানে একটা নিউক্লিয়াসের ভিতরে কিন্তু 46টা ক্রোমোজোম ছিল, মানে 46টা ক্রোমোজোমের প্রতিটা দুইটা করে বাইভ্যালেন্ট তৈরি করে টেট্রাড গঠন করেছে। 46টা করে সব ডাবল ডাবল তৈরি করেছে। এখন কি করবে জানো? এই যে বিকর্ষণ শুরু করেছে না, তাহলে এই ক্রোমোজোমটা আলাদা একটা কোষে প্রবেশ করবে, এই ক্রোমোজোমটা আর একটা কোষে প্রবেশ করবে, মানে দুই সাইডে তো দুইটা নিউক্লিয়াস তৈরি করে, তাই না? তাহলে এই 46টা যে ক্রোমোজোম, তার তো 23 জোড়া করেছে না, তার প্রতিটা জোড়ার কিন্তু দুইটা করে ক্রোমোজোম অবস্থান করতেছে। তো একটা ক্রোমোজোম যাবে এই সাইডের নিউক্লিয়াসে, আর একটা ক্রোমোজোম যাবে এই সাইডের নিউক্লিয়াসে। তাহলে এই জন্যই কিন্তু পরস্পরকে বিকর্ষণ করছে। এই বিকর্ষণ করা মানে ডাব খাওয়া। ডাব মানে কি? কারোর সাথে ঠোল লাগা, ছিটকে যাওয়া। বাট ডিপ্লোস মানে ডাবল হওয়া। তাহলে এই যে পরস্পরের সাথে যে হোমোলোগাস ক্রোমোজোম দ্বয় পরস্পরের সাথে আছে, এগুলো কিন্তু এখন বিকর্ষণ হওয়া শুরু করবে। তাহলে ডিপ্লোস মানে ডাবল, থ্রেড মানে সুতা।
দেখো, বলো। কি? আবার বলো। বিকর্ষণ করার কারণ, কারণ যদি তুমি কোনো বিকর্ষণ না করে তাহলে তুমি এই 23টা রূপান্তরিত করতে পারবে না। মানে ক্রোমোজোমটা অর্ধেক করার জন্য এই হচ্ছে বিকল্প উপায়। কারণ প্রতিটা ক্রোমোজোম, এই দেখো এই পিতারটা যাবে আরেকটা নিউক্লিয়াসে আর মাতারটা যাবে আরেকটা নিউক্লিয়াসে, কিন্তু এই নিউক্লিয়াসে কিন্তু পরস্পর অংশে বিনিময় ঘটেছে। তার মানে এই যে স্পার্ম সেলটা, এই স্পার্ম সেলের সাথে কিন্তু সম্পর্ক আছে, কারণ এই ক্রসিং ওভারের কারণে পরস্পরের সাথে একটা বোঝাপড়া হয়েছে ওদের, হয়ে তা আলাদা হয়ে গেছে। না হলে তুমি 23টা রূপান্তরিত করতে পারবে না। আগে হচ্ছে মাইটোসিসে কি হয়েছিল বলতো? এই যে এই যে সেন্ট্রোমিয়ার, এই সেন্ট্রোমিয়ারের এই সাইডের ক্রোমাটিডটা আলাদা কোষে প্রবেশ করছিল। তার মানে 92টা কিন্তু ক্রোমাটিড তৈরি হয়েছিল, যা 46টা গিয়েছিল এই সাইডে আর 46টা গিয়েছিল এই সাইডে। কিন্তু এইখানে কিন্তু ক্রোমোজোম কিন্তু ভাগ হয়ে যাচ্ছে, ওইখানে কিন্তু ক্রোমাটিড ভাগ হয়ে গেছিল। আমি আবার বোঝাই, মাইটোসিসে কি হয়েছিল, এখান থেকে এই যে ক্রোমাটিডটা, এই ক্রোমাটিডটা গিয়েছিল এক মেরুতে। তো 46টার ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? 92টা না? 46টা ক্রোমোজোমের, কারণ প্রতিটি ক্রোমোজোমের ক্রোমাটিড কয়টা? 2টা, কারণ শেষে একটা ডি আছে, ডি মানে কি ডাবল। তাহলে ওইখানে কিন্তু 92টা ক্রোমাটিড তৈরি হয়েছিল, যার প্রতিটি ক্রোমাটিড এক মেরুতে গিয়ে পৌঁছাইছিল। বাট এইখানে এই বিভাজনে দেখো কি হচ্ছে, এই বিভাজনে প্রতিটি ক্রোমোজোম দেখো, এখানে একটা ক্রোমোজোম এই, আর এখানে একটা ক্রোমোজোম, এই ক্রোমোজোমটা এই দিকে এই সাইডে যাচ্ছে, এই সাইডে যাচ্ছে। তাহলে 46টা যদি থাকে তাহলে এই সাইডে একটা ক্রোমোজোম পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে, এই সাইডে ক্রোমোজোম পূর্ণাঙ্গ হয়ে যাচ্ছে। তাহলে এখানে কিন্তু 23টা হয়ে গেল, মানে অর্ধেক হচ্ছে। এই সেই প্রক্রিয়া, যে প্রক্রিয়াটা বহুল আকাঙ্ক্ষিত, এসএসসি লেভেলে তোমাদের মাথায় প্রশ্ন আইছিল যে কিভাবে অর্ধেক হয়। এই হচ্ছে সেই মেইন কারণ, যে ক্রোমোজোমগুলো আলাদা আলাদা ভাগ হয়ে যায়, আলাদা আলাদা নিজেকে বিসর্জন দেয়। কিন্তু এইখানে যে ক্রোমোজোমের যে বিনিময় ঘটেছে একে অপরের সাথে, এইটা হচ্ছে ওদের মেইন বোঝাপড়া, সম্পর্ক তৈরি হওয়া। তাহলে হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে? একটা আসে মাথা থেকে, একটা আসে পিতা থেকে। এখন তোমার স্পার্ম সেলগুলোর যে টুয়েন না, ওই টুয়েনের ভিতরে কিন্তু তোমার একটা আসে পিতা থেকে, একটা আসে মাথা থেকে। হ্যাঁ, এটা খেয়াল থাকে যেন। সেই টুয়েনটা বিভাজিত হয়ে এনএন এ রূপান্তরিত হচ্ছে। তাহলে ডিপ্লোটিন মানে কি? পরস্পরকে বিকর্ষণ করবে। দেখো বায়োভ্যালেন্টের ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয়, পরীক্ষা আসবে বায়োভ্যালেন্টের ক্রোমোজোমের মধ্যে পারস্পরিক বিকর্ষণ শুরু হয় কোথায়? উত্তরটা ডিপ্লোটিন। দেখো বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করে কিন্তু কায়াজমাটার কারণে বাধাপ্রাপ্ত হয়। কায়াজমা মানে কি? ওই যে ক্রস সৃষ্টি হয়েছিল। এই দেখো ক্রস সৃষ্টি হয়েছিল কোথায়? এই যে সেই স্থান, এই যে এক্স আকৃতির ধারণ করেছে, দাঁড়াও আমি তোমাকে দেখাচ্ছি। এই যে এই যে এক্স আকৃতির ধারণ করেছে, দেখো আমি এটা এখানে আঁকাচ্ছি। এই সেই বাহুটা, আর এইখানে একটা বাহুটা। আর এখানে দেখবা যে নির্দিষ্ট স্থান ভেঙে গিয়ে, ভেঙে গিয়ে বলতে বোঝায় যে এখান থেকে এরকম ভাবে ভেঙে গিয়েছে। এই যে ক্রোমাটিড, এই ক্রোমাটিডে মনে করো এইখান থেকে ভেঙে গিয়ে এই ক্রোমাটিডটা এইভাবে হয়েছে, এইভাবে ভেঙে গিয়ে এরকম হয়েছে। তাহলে পরস্পরের সাথে এরকম ক্রসিং, এইখান থেকে ভেঙে গিয়েছে না, এইখান থেকে ভেঙে গিয়েছে না, ক্রোমোজোমটা ভেঙে কিন্তু পরস্পরের সাথে এখানে এক্স আকৃতি ধারণ করেছে, অর্থাৎ এক্স আকৃতি ধারণ করেছে এই যে স্থানটা। রিডিং পড়লে একবার তুমি দেখবে সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইখানে কিন্তু পরস্পরের অংশের বিনিময় ঘটছে। দেখো এখানকার যে কিছু কালো অংশ ছিল সেটা পরের ক্রোমোজোমের ভিতরে ঢুকাই দিয়েছে। এখন বলো তো, একটা প্রশ্ন করি, কেউ বলতে পারে হাত তোলো তো, যে এইখানে যে ক্রোমোজোম দ্বয় পরস্পরকে সিস্টার ক্রোমাটিড বলবো না নন সিস্টার ক্রোমাটিড বলবো? এই যে ক্রোমোজোম নন সিস্টার। হ্যাঁ, কিন্তু আমি যদি বলতাম যে এই দুইজন ক্রোমোজোমের ভিতরে যে ক্রোমাটিড দ্বয় আছে তারা কি? সিস্টার, তারা ভাই বোন। জাস্ট একবার রিডিং পড়বো, দেখা যায় একদম পানির মতন হয়ে গেছে সব। তাহলে এখানে কিন্তু বিকর্ষণ শুরু হয় ডিপ্লোডিনে গিয়ে। তাহলে দুটি ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারের মধ্যে প্রথম বিকর্ষণ শুরু হয়। তাহলে প্রথম বিকর্ষণ কাদের ভিতরে? এই সেন্ট্রোমিয়ারের ভিতরে। তারপরে এই বাহুগুলোর ভিতরে বিকর্ষণ হয় ক্রোমোজোম, হোমোলোগাস ক্রোমোজোমের ভিতরে।
বিকর্ষণের ফলে কায়াজমার মধ্যবর্তী অংশে লুপ সৃষ্টি হয়। এখন যে বিকর্ষণ শুরু হয়, বিকর্ষণটা একবার দুই সাইডে কোথায় গিয়ে টান পড়ে জানো? এই যে কায়াজমা যেখানে সৃষ্টি হয়েছে না, ওইখানে কিন্তু আকর্ষণভাবে লেগে থাকে অনেকক্ষণ ধরে ধরে এই দুই জায়গায়। এখন দেখো বিকর্ষণের ফলে কায়াজমার মধ্যবর্তী অংশের লুপের মতো সৃষ্টি হয়। লুপ মানে কি? ফাঁসি না? তাহলে ফাঁসির মতো এলাকা সৃষ্টি হয়েছে কি দেখো তো এখানে। এই মনে করো তোমার গলায় দড়ি দিবা, তো এই হচ্ছে সে ফাঁসি, এখানে তোমার মাথা এই, তাহলে এটা কিন্তু লুপের মতো সৃষ্টি। লুপ মানে কি? এটা ফাঁসি বা দড়ির একটা গিট, সেটা হলো লুপ। তাহলে এখানে কিন্তু একটা লুপের মতো সৃষ্টি হয়েছে। এবং এই বিকর্ষণের কারণে দেখো এখানে একটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। বোঝা গেছে? এখন যদি একইবার বিকর্ষণ করে, এই দুইজন পরস্পর দেখো বিকর্ষণ করে 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 দেখো সেটা কি অবস্থানে চলে আসে। তাহলে এখানে কিন্তু পরস্পরের সাথে 180 ডিগ্রি কোণ তৈরি করেছে। ভালো করে খেয়াল করে ভেবে দেখবা, হ্যাঁ? পরস্পরের সাথে 80 ডিগ্রি কোণ তৈরি করেছে। আর এইখানে দেখো 90 ডিগ্রি কোণ তৈরি করেছে। এইখানে এইখানে এখানে যে অ্যাঙ্গেলটা, এই যে এই অ্যাঙ্গেলটার নাম 90 ডিগ্রি। তাহলে প্রান্তীয়করণ বলে এটাকে বলা। এই যে পরস্পরের সাথে বিকর্ষণ করা, বিকর্ষণ করে যে দুই দুই সাইডে দুইটা অবস্থান নিবে, এই কারণে তো এটার নাম প্রান্তীয়করণ। তো প্রান্তীয়করণের আরেকটা নাম হচ্ছে টার্মিনাল করি না আমরা? টার্মিনাল মানে কি? প্রান্ত। টার্মিনালাইজেশন এটাকে বলা হয়, টার্মিনালাইজেশন, প্রান্তীয়করণ। দেখো এই যে লুপ, এই লুপের সৃষ্টি হয়, সেই লুপের কায়াজমাগুলো স্পষ্ট হতে থাকে। স্পষ্ট কায়াজমা মানে ওই ক্রস আকৃতির যেখানে অংশের বিনিময় ঘটে ওইখানটা। তাহলে প্রান্তের দিকে সরে যেতে থাকে, কায়াজমার প্রান্তের দিকে সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ। কথা আসবে প্রান্তীয়করণ কাকে বলে? তুমি বললা ডিপ্লোটিন উপপর্যায়ে ক্রোমোজোমগুলো পরস্পরের বিকর্ষণ করতে থাকে নন সিস্টার ক্রোমাটিডের ভিতরে, ফলে কায়াজমার প্রান্তে সরে যায়, সরে যাওয়াকে বলা হয় প্রান্তীয়করণ বা টার্মিনালাইজেশন। দুই বা ততোধিক বাহু আবর্তনের পাশাপাশি ওই বাহুগুলোর মধ্যবর্তী স্থানে কি হয়? 90 ডিগ্রি কোণ তৈরি হয়, যেটা একটু আগে দেখালাম। আবার একটি মাত্র যদি কায়াজমা হয়, দেখো এখানে কিন্তু দুইটা কায়াজমা, এখানে একটা কায়াজমা, এখানে একটা কায়াজমা, কিন্তু এই ক্রোমোজোমে কায়াজমা সৃষ্টি হয়েছে কখন? দেখো তো। তাহলে এইখানে যদি কায়াজমা সৃষ্টি হতে হয় তাহলে কিভাবে হবে দেখো তো। যদি এক জায়গায় যদি ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে, তাহলে এরকম আকৃতি চলে আসবেন না? ধরো এখানে শুধুমাত্র বিনিময় ঘটেছে সেন্ট্রোমিয়ার, তাহলে পরস্পরের ভিতরে 180 ডিগ্রি কোণ তৈরি করেছে এখানে। যদি এক জায়গায় ক্রোমোজোমের অংশের বিনিময় ঘটে, কিন্তু এইখানে হয়েছে কয় জায়গায় দেখো তো? দুই জায়গায় না? তাহলে বিকর্ষণ হয়ে অলরেডি এরকম আকৃতি তৈরি করবে না, লুপ তৈরি করবে না, এদের ভিতরে 90 ডিগ্রি কোণ তৈরি হয়ে যাবে। এই যে মধ্যখানের এই যে চিহ্নটা বলছি। এবার দেখো ডায়াকাইনেসিস। ডায়া শব্দের অর্থ ডায়াফ্রাম থেকে এসেছে। অ্যাক্রস মানে ভিতর দিয়ে যাওয়া বা অপর পাশে যাওয়া, বিপরীত দিকে যাওয়া। অ্যাক্রসের মানে কিন্তু অনেক রকম। আর কাইনেসিস মানে কি? ওই যে মেটাকাইনেসিস পড়ছিলাম না, যখন ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হবে। তাহলে এই কাইনেসিস মানে বিভাজন হওয়া, চলন ঘটা। চলন মানে কি? গতি হওয়া। আর কাইনে মানে কি? বিভাজন বা সমাবেশ। সমাবেশ মানে কি? ওই যে মেটাকাইনেসিসই বিন্যস্ত হয়, সেটাকে বলে মেটাকাইনেসিস। এক্স আকৃতির ক্রোমোজোমগুলো যখন বিষুবীয় অঞ্চলে বিন্যস্ত হয়, সেই প্রক্রিয়ার নাম কি? মেটাফেজ দশায় মেটাকাইনেসিস বলে না? তাহলে কাইনেসিস মানে বিভাজন, কাইনেসিস মানে সমাবেশ, কাইনেসিস মানে গতি। মনে থাকে যেন। দেখো শিশুটা সিস আছে, সিস মানে প্রক্রিয়া। তাহলে এ সময় বাইভেলেন্টগুলো কেন্দ্রস্থল থেকে পরিধির দিকে চলে আসে, মনে রাখার দরকার নেই। এ পর্যায়ে শেষ দিকে নিউক্লিয়াস অদৃশ্য হয়ে যায়, এখান থেকে আর মনে রাখার দরকার নেই। জাস্ট মনে রাখবো ডায়াকাইনেসিসে কি ঘটে? এই পরস্পরের দিকে দেখো, এই ক্রোমোজোমটা কিন্তু এই অবস্থায় ছিল, সেটা এরকম 90 ডিগ্রি বেঁকে গিয়ে এরকম বিপরীত দিকে অবস্থান করতেছে। দেখো যদি এই এই অবস্থা যদি থাকতো, তাহলে সেটা কিন্তু বিভক্ত হতে এই দিক বরাবর, প্রস্থ বরাবর। কিন্তু এইটা উল্টে গিয়ে দেখো এইভাবে সৃষ্টি হয়েছে, হওয়ার ফলে সেটা বিভক্ত হবে লম্বালম্বিভাবে। তাহলে এই যে বিপরীত দিকে ঘুরে যাওয়া বা বিপরীত পাশে চলে যাওয়া, এটার নামই কি হলো? ডায়াকাইনেসিস বা বিপরীত পাশে ঘুরে যাওয়া বা বিন্যস্ত হওয়া। তাহলে কাইনেসিস মানে কিন্তু সমাবেশ বা বিন্যস্ত হওয়া। আর এইগুলো কিন্তু সব তুমি পড়েছিলে, তাহলে আমাদের অলরেডি শেষ। এবার দেখো মেটাফেজ অন। এবার আমরা মিওসিস টু পড়ছি। মিওসিস টুকেও এরকম চারটা ভাগে ভাগ করা হয়। মানে সরি, এখনো তো মিওসিস টু এখনো আসেনি, মিওসিস অনের ভিতরে আছে, কারণ এতক্ষণ ধরে প্রোফেজ দশাটা পড়লাম। এবার দেখো প্রোফেজ দশার পর মেটাফেজ অন। মেটাফেজ অনে কি হয়?
ক্রোমোজোমগুলো সর্বাধিক খাটোমোটা দেখায়, এখানেও ঠিক তেমনই হবে। যা যা সব মাইটোসিস ছিল না, সব এখানেও তাই তাই হবে। সব তোমাদের এগুলো পড়ানো আছে, বুঝছো? তাহলে দেখো অ্যানাফেজ টু অ্যানা মানে গতি, ফেজ মানে দশা। এবার দেখো এখানে ক্রোমোজোমগুলো কেমন আকৃতি দেখায়, ভিএল যে আকৃতির মতো দেখাবে। দেখো এই যে প্রতিটা ক্রোমোজোম দেখো পরস্পরের সাথে বিকশিত হয়ে একটা ক্রোমোজোম যাচ্ছে এদিকে, একটা ক্রোমোজোম যাচ্ছে এদিকে। তাহলে এরকম 46টা ক্রোমোজোমের প্রতিটা 23টা করে জোড়া তৈরি করেছিল না, 23টা জোড়ার ভিতরে প্রতিটা ক্রোমোজোম এই সাইডে একবার যাবে, এই সাইডে একবার যাবে। তাহলে এখানকার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ লাইন হচ্ছে, দেখো প্রতিটি বাইভ্যালেন্টের দুটি ক্রোমোজোম, নট দুটি ক্রোমাটিড। এই দুটি ক্রোমাটিড কাদের হয়েছিল? মাইটোসিস বিভাজনে। কিন্তু এইখানে হচ্ছে কাদের? দুটি ক্রোমোজোম বিপরীতমুখী দুটি মেরুর দিকে ধাবিত হয়। তাহলে দুটি করে ক্রোমোজোমের প্রতিটা ক্রোমাটিড বিপরীত দিকে ধাবিত হয়। এ সময় ক্রোমোজোমের সংকোচন, প্রসারণ ইত্যাদি হয়। জাস্ট এগুলো মনে রাখবা যে ভিএল যে আকৃতি মতো সৃষ্টি হয় অ্যানাফেজ দশায়। এগুলোর মানেও তো তোমাদের বলেছিলাম, মেটা মানে মধ্য, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার, সাব মানে নিচে, অ্যাক্রো মানে মাথা, সেন্ট্রিক মানে সেন্ট্রোমিয়ার, টেলো মানে প্রান্তে। তাহলে ট্রাকশন ফাইবারের দৈর্ঘ্য হ্রাস পেতে থাকে। জাস্ট এটা মনে রাখবা। ট্রাকশন ফাইবার কোনটা? ওই যে স্পন্ডিল ফাইবার, যেগুলোর গায়ে ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার যুক্ত থাকে। তাহলে দেখো এই যে 2n এর পরিবর্তে কেন n হয় সেইটা লাইন এখানে বলা আছে তোমাদের বইতে। এই লাইনটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। উভয় মেরুতে প্রতিটি বাইভ্যালেন্টের মানে জোড় অবিভক্ত মানে বিভক্ত হয়নি পূর্ণাঙ্গ ক্রোমোজোম, মানে এক একটা সিঙ্গেল সুন্দর সুন্দর ক্রোমোজোম, পূর্ণাঙ্গ ক্রোমোজোম দুই মেরুতে গিয়ে পৌঁছায় বলেই ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যায়। কারণ ওই 46টা থেকে 23টা হওয়া সম্ভব হয় তখনই, যেহেতু পূর্ণাঙ্গ অবিভক্ত সুন্দর সুন্দর ক্রোমোজোম দুই সাইডে চলে যাচ্ছে। কিন্তু মাইটোসিস বিভাজনে কিন্তু ক্রোমাটিড গিয়েছিল, আর এখানে যাচ্ছে ক্রোমোজোম। এইটাই সবচেয়ে বেসিক জিনিস। প্রতি মেরুতে ক্রোমোজোম সংখ্যা দাঁড়ায় 2n এর পরিবর্তে n, এই কারণেই। দেখো এখানে ক্রোমোজোম দ্বয় এই সাইডে একটা যাচ্ছে, এই সাইডে যাচ্ছে, এদের ভিতরে সম্পর্ক আছে। কোথাকার সম্পর্ক? ক্রসিং ওভারের সম্পর্ক। টেলোফেজ মানে কি? প্রান্তের দশা। তাহলে মিওসিস 1 এর শেষ পর্যায়ে। এখানে দেখো টেলোফেজ 1 পর্যায়ের পরে সাইটোকাইনেসিস ঘটতে পারে, কিন্তু একেবারে যে ঘটে এমনটা না। কারণ সাইটোকাইনেসিস কখন ঘটে? যখন 4টা নিউক্লিয়াস তৈরি করে ফেলায়, তখনই কেবল সাইটোকাইনেসিস ঘটে, এর আগে না। তাহলে এখানে কিন্তু কোষ প্লেট আগের থেকে তৈরি হয় না, যে পর্যন্ত না মিওসিস 2 সম্পন্ন না হয়। সাইটোকাইনেসিস বা কোষ প্লেট এখনো কিন্তু গঠন করেনি, কারণ 4টি কোষ তৈরি করবে, তারপরেই কেবল এই কোষ প্লেট হওয়ার চিন্তা ভাবনা করবে। মানে এখানে এরকম করে কোষ প্লেট জমতে থাকবে, হয়ে 4টা কোষ তৈরি করবে, মানে 4টা স্পার্ম সেল তৈরি করবে তোমার দেহে। এটা ডিম্বাণুর ক্ষেত্রেও সঠিক। তাহলে এখান থেকে এগুলো সব একই জিনিস। এবার ইন্টারকাইনেসিস দেখো, এই যে মিওসিস প্রক্রিয়ায় নিউক্লিয়াসের প্রথম বিভাজন এবং দ্বিতীয় বিভাজন, এই দুজনের ভিতরে কিন্তু টাইম আছে না, সেই টাইমকে বলবো আমরা ইন্টারকাইনেসিস, মধ্যবর্তী যে সময়। তাহলে ইন্টারকাইনেসিস কি? একটা সময়। প্রথমবার যে নিউক্লিয়াসটা বিভাজিত হলো না, আর দ্বিতীয়বার যে নিউক্লিয়াসটা বিভাজিত হলো, এই দুইজনের ভিতরে যে সময়টা, সেই সময়টাকে হলো ইন্টারকাইনেসিস। ইন্টার মানে মধ্যবর্তী, কাইনে মানে কি? বিভাজন, আর সিস মানে কি? প্রক্রিয়া। তাহলে দুইটা বিভাজনের মধ্যবর্তী প্রক্রিয়া বা সময় কি। তাহলে এই পেজ শেষ। এবার দেখো মিওসিস টু একদম মাইটোসিসের অনুরূপ। এগুলো পড়ায় দেওয়ার মতো কিছু নেই। দেখো এটি মূলত একটা মাইটোসিস বিভাজন। তাহলে মাইটোসিস যা যা হয়েছিল এখানে তাই তাই হবে, কিন্তু এইখানে কিন্তু 46টা ক্রোমোজোম চলে আসছে, এইখানে কিন্তু 46টা ক্রোমোজোম, আর এই ক্রোমোজোমগুলো এই দিক বরাবর ভাগ হয়ে, দেখো এই সাইডে একটা নিউক্লিয়াস তৈরি করেছে, এই সাইডে একটা নিউক্লিয়াস তৈরি করেছে, আর এইগুলো এদিকে ভাগ হয়ে এদিকে একটা নিউক্লিয়াস, এদিকে একটা নিউক্লিয়াস। তাহলে টোটাল কয়টা নিউক্লিয়াস তৈরি করেছে? 4টা না? তাহলে এই 4টা তৈরি করার পরেই 4টা পূর্ণাঙ্গ অপূর্ত কোষ তৈরি করে বা স্পার্ম সেল তৈরি করে, যেগুলো এন অবস্থা। এখন তাহলে এরকম কিন্তু প্রত্যেকটা 2n এই 4টা করে কোষের জন্ম দিতে পারে। তার মানে তোমার কিন্তু যে আমাদের যে কোষ আছে অন্ডকোষ, সেই অন্ডকোষের ভিতরে যে দেওয়ালের কোষটা 2n ছিল, সেখান থেকে প্রতিটা 2n 4টা করে কোষ জন্ম দেওয়ার ক্ষমতা রাখে। এই কারণে কিন্তু হাজার হাজার স্পার্ম ছুটে যায় একটি ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য। সো স্পার্ম কিন্তু অনেকগুলো তৈরি হয়। কতটা করে ক্ষমতা এক একটা 2n এর? 4টা করে। এই কথাটাই মানুষ বোঝে না। তাহলে মেটাফেজ দশায় কি হয়? ট্রাকশন ফাইবারের সাথে যুক্ত হয়ে মধ্যেখানে বিষুবীয় অঞ্চলে আসে, সব একদম মাইটোসিসের অনুরূপ।
এ সময় সর্বাধিক খাটোমোটা দেখায়, শেষ পর্যায়ে সেন্ট্রোমিয়ার একেবারে বিভক্ত হয়ে যায়। অ্যানাফেজ দশায় কি হয়? অ্যানাফেজ মানে গতি, তার মানে এখানে দেখো দুই সাইডে দুইটা ক্রোমাটিড, এখানে কিন্তু ক্রোমাটিড বিভক্ত হচ্ছে, ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ক্রোমাটিড ভাগ হচ্ছে। দেখো একটা ক্রোমোজোম ছিল, সেই ক্রোমাটিড গুলো, এই তো ক্রোমাটিড, একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিড, এই ক্রোমাটিড গুলো একটা প্রান্ত যাচ্ছে এদিকে, তার মানে এখানে যে 23টা ছিল না, 23টা সব ডাবলিং হয়েছে, হয়ে এই সাইডে গেছে 23টা, এই সাইডে গেছে 23টা, তাহলে এখানে কিন্তু সমবিভাজন হয়েছে। তাহলে এই বিভাজনকে বলবো আমরা কি? মাইটোসিসের অনুরূপ, মানে এখানে ক্রোমোজোম সংখ্যা কোনো হ্রাস বৃদ্ধি ঘটেনি, তো এটা বলা হয় মিওসিস 2। তাহলে টেলোফেজ এইভাবে গিয়ে টেলোফেজ 2 হয়। সাইটোকাইনেসিস কোথায়? ওই যে 4টা কোষ তৈরি করবে, অর্থাৎ দুটি নিউক্লিয়াসের মাঝখানে কোষ ঝিল্লি এবং কোষ ঝিল্লি ছাড়াও কোষ প্রাচীর গঠন হয়। প্রত্যেক নিউক্লিয়াসের চারপাশে সাইটোপ্লাজম নিয়ে আলাদা আলাদা নতুন নতুন কোষ তৈরি করতে সক্ষম। তাহলে মিওসিস বিভাজন শেষে একটি মাতৃকোষ 4টি কোষের সৃষ্টি করার ক্ষমতা রাখে। প্রতি কোষে ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষের ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়। এটা হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। আর জননকোষ সৃষ্টি, জননকোষ ধ্রুব রাখা, প্রজাতির স্বকীয়তা ঠিক রাখা, এগুলো মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এই যে জননকোষ সৃষ্টি করার জন্য মিওসিস দরকার, ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখার জন্য, অর্থাৎ তুমি যে সন্তানটা উৎপাদন করবা, তোমার যে 23টা হওয়ার দরকার ছিল, নারীর 23টা, তোমার 23টা, এই যে ধ্রুব রাখছে ক্রোমোজোম সংখ্যা, অর্থাৎ টোটাল এদের যোগফল কত হয়? 46 না? তাহলে দেহকোষ যে আজীবন 2n বা 46টা, এটা ধ্রুব রাখার ক্ষেত্রে কে কাজে লাগছে? কনস্ট্যান্ট রাখার জন্য এই মিওসিস বিভাজন, প্রজাতির স্বকীয়তা বজায় ঠিক রাখায়। ক্রোমোজোমের ভিতরে পরস্পরের সাথে যে অংশের বিনিময় ঘটছিল না ক্রসিং ওভারের ফলেই কিন্তু এই প্রজাতির বৈশিষ্ট্য বৈচিত্র্যময় সৃষ্টি হচ্ছে, স্বকীয়তা ঠিক রাখছে। অভিব্যক্তি মানে কি? ইভলিউশন বা বিবর্তন। অভিব্যক্তি শব্দের অর্থ পাশে লিখে নাও, বিবর্তন, বিবর্তন, এর আর একটা নাম অভিব্যক্তি, বুঝছো, বাংলা শব্দ। এইগুলোর যে ব্যাখ্যা দান, ইভলিউশনের যে ব্যাখ্যা দান, এটা কিন্তু এইটা দিয়ে সম্ভব হয়েছে। গ্যামেট সৃষ্টি হয়, বংশধর সৃষ্টি হয়, যৌনক্রম। যৌনক্রম মানে হচ্ছে অল্টারনেশন অফ জিন, অল্টারনেশন অফ জিনকে বলা হয় যৌনক্রম। যে সকল জীবের জীবনচক্রে যৌনক্রম আছে সেগুলোকে মায়োসিস প্রত্যক্ষ ভূমিকা রাখে। যৌনক্রম বলতে কি বোঝায় জানো? এই যে 2n থেকে n এ রূপান্তরিত হচ্ছে, আবার এই n আবার তোমার বউয়ের n পরস্পরের মিলিত হয়ে 2n এ তৈরি হচ্ছে না? তাহলে এই যে একটা চক্র, এটাকে বলে যৌনক্রম। ক্রম মানে কি? চক্র। তাহলে 2n থেকে n আবার n থেকে 2n, এই যে রূপান্তর, এটাকে বলবো আমরা কি? যৌনক্রম। ক্রম মানে কি? ক্রমান্বয়ে আবর্তন হওয়া, কিসে কিসে? 2n থেকে n এ। এবার দেখো মেন্ডেলের সূত্র প্রতিপাদন করার জন্য এই মিওসিস দরকার। তাহলে কোথায় কোথায় মিওসিস বিভাজন দরকার, এই হেডলাইন গুলো একটু মনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, পরীক্ষা আসবে কিন্তু সত্য মিথ্যাকারে, কোনটি কাজ নয়। ক্রসিং ওভার দেখো, মানে পরস্পরের সাথে নন সিস্টার ক্রোমাটিড দ্বয় একে অপরের সাথে যুক্ত হয়। কি বলো? মেন্ডেলের সূত্র বলতে বোঝাচ্ছে ওইখানে কিন্তু F1 যৌন F2 যৌন গঠিত হয়, তাই না? তোমরা এসএসসি লেভেলে পড়ে আসছিলে। তাহলে এখান থেকে তুমি সন্ধ্যামালতী ফুলের গাছের শুক্রাণু আর জবা ফুলের শুক্রাণু মিলিত করছো, ওই ডিম্বাণু, তাহলে এদের ভিতরে যে এই জনন কোষে রূপান্তরিত হচ্ছে না, জনন কোষ রূপান্তরিত যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা দেওয়ার ক্ষেত্রে বা মেন্ডেলের ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে এই মিওসিস বিভাজনের যে ব্যাখ্যাটা, গ্রেগর জোহান মেন্ডেলের, হ্যাঁ, যে সূত্রগুলো প্রতিপাদন করার ক্ষেত্রে এই মিওসিস বিভাজনটা, যে কাহিনী এতক্ষণ ধরে পড়ে আসলাম, যে এর ভিতরে কেন ক্রোমোজোম দ্বয়ের মিলিত হয়, ফলে বৈশিষ্ট্যগুলো বজায় রাখে, বাপ হচ্ছে টাক বলে ছেলেও টাক হবে, এই যে উদাহরণ, এই যে উদাহরণগুলো সব কি উদাহরণ দেওয়া যায় মিওসিস বিভাজন এর জন্য, ক্রসিং ওভারের জন্য। ক্রসিং ওভার কি জিনিস? প্যাকাইটিন উপদশে এই ক্রসিং ওভার কাকে বলে জাস্ট মনে রাখো। হ্যাঁ, আব্বা আবার কল দিচ্ছে।